ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11 ফিজিক্সের সেট 3 মানে 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা দুটো সেট আলোচনা করেছি এবং সেই দুটো সেটে আমরা 14টা করে এমসিকিউ সেট প্র্যাকটিস করেছি। তো এই সেট 3তে টোটাল থাকবে তোমাদের 14টা এমসিকিউ এবং তার সাথে এসএ কিউ যেগুলো আছে সেগুলো টোটাল 6টা থেকে 7টার মতো এসএ কিউ, অর্থাৎ টোটাল হচ্ছে আমরা 23 থেকে 24টা প্রশ্ন এখানে আলোচনা করব। শুধু এই নয় যে দাগ মেরে আমরা ছেড়ে দেবো, এখানে টোটাল ডিটেলস আলোচনা করব, অর্থাৎ কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেই সমস্ত আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, কেন তোমাদের সামনেই পরীক্ষা, হয়তো মার্চ মাসে তোমার 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে ক্লাস 11-এ। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য খুবই উপকার হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে কোশ্চেন আছে দেখো, তোমাদের প্রথম প্রশ্নতে যেটা আছে সেটা হচ্ছে, ধরো ওটা ক্লিয়ার করে দিই একটু সেট। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা বলেছে একের দাগেরটা 3.10 এবং 4.60 × 10⁷ সংখ্যাটি তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? তো এরকম যখন অঙ্ক দিবে আমরা আগে এটাকে যোগ করে নেব। তো যোগ আছে 4.60, আচ্ছা 0, 6 × 7, 4 × 7। আচ্ছা, পাশে যে 10⁷ আছে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাতে কাউন্ট হবে না। তো সঠিক অ্যান্সার কটি হয়ে যাবে? সঠিক অ্যান্সার এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টি। কটি হবে? 3টি। আচ্ছা, নেক্সট দুয়ের দাগে যে প্রশ্নটা বলছে একটি কণা স্থির অবস্থা t=0 থেকে যাত্রা শুরু করে স্মরণের রাশিমালা দেওয়া আছে, এটা টি এর সাথে এইভাবে পরিবর্তিত হয়। বলছে কত সেকেন্ড পর ওই কণার বেগ আবার কী হবে? 0 হবে। তো জানতে চাইছে কত সেকেন্ড পর ওই কণার বেগ আবার কী হবে? 0 হবে। তো আমরা এটা কী করব? বেগ বের করতে হলে আমাদের স্মরণ দেওয়া আছে s=6t² - tq। তো এটাকে ফার্স্ট বেগ কী হবে? ds/dt। টাইমের সাথে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে? 12 × t - 3 × t²। তো এখন এই বেগের মানটা 0। তো যদি বেগের মানটা 0 হয় তাহলে আমরা এখান থেকে পাবো 12 - 3t = 0। তাহলে অতএব এখান থেকে টি এর মান আমরা কত পাচ্ছি? টি এর মান আমরা পাচ্ছি 12/3, অর্থাৎ 4 সেকেন্ড। কত সেকেন্ড? 4 সেকেন্ড পরে আবার বেগটা 0 হবে। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 4 সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যে বলছে একটি প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্যুতি, মানে আমাদের যে দ্যুতিটা 2% বৃদ্ধি করলে প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রাসের সর্বোচ্চ উচ্চতা আমরা কত শতাংশ বৃদ্ধি পাবে? বোঝা গেছে? তো এটা অঙ্ক দেখো আমি নিচের দিকে করছি, কী বলছে? শুধুমাত্র দ্যুতি 2% বাড়িয়েছে। তো পাসের ক্ষেত্রে সর্বাধিক হাইট, অর্থাৎ 3 অঙ্কটা পাসের ক্ষেত্রে সর্বাধিক হাইটের মান আমরা h কত? h = u²/4g। বোঝা গেছে? আচ্ছা, নতুন যে দ্যুতি u' কত হবে? u × 2% বাড়ছে মানে 102/100। বোঝা গেছে? অর্থাৎ নতুন হাইটের মান কত হবে? h' = u'²/4g। তো u' মান কত? u² × 102/100, এটার হচ্ছে হোল স্কোয়ার। মাথায় ঢুকেছে? আচ্ছা, তার নিচে টোটাল বসবে এখানে 4g। এবার আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে যে বেগের উচ্চতার কত পরিবর্তন হবে। তাহলে এখন বৃদ্ধি উচ্চতা হচ্ছে এতটা, তাহলে আমাদের মান বের করতে হবে h' - h × 100%। এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো h' এর মান আমরা এখানে বসাবো। তো u² × 102/100 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা h এর মান কত? তোমাদের এখানে h এর মান পেয়ে যাবে তোমরা u²/, আচ্ছা 4g। এই যে টোটাল এই 4g নিচে নেমে যাবে 4g। আচ্ছা, নিচে h এর মানটা কত বসবে? তোমাদের নিচে যে h এর মানটা আছে নর্মালি সেটা বসবে u² এবং নিচের 4gটা ওপরে উঠে যাবে। তো এই 4g কেটে যাবে, ওপর থেকে এই u², এখানে a² কমন গেলে কত পড়ে থাকবে? তো পড়ে থাকবে, আচ্ছা এখানে তোমাদের কাটাকাটি না করে এখানে তোমরা কমন নিতে পারো। বোঝা গেছে? তো এখানে × 100%, 1 সেকেন্ড, যেখানে তোমরা 100% নাম দিবে × 100%। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হবে? 102² - 100², নিচে হচ্ছে 100² × হচ্ছে
100%, বুঝে গেছে? তো এখানে তোমরা কাটাকাটি করে সঠিক অ্যান্সার পাবে 4%। সঠিক অ্যান্সার কত পার্সেন্ট পাবে? সঠিক অ্যান্সার পেয়ে যাবে 4%, বুঝে গেছে? তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমাদের 4% মান। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 4%। তো কোন অপশানটা সঠিক হবে? এখানে যে অপশানটা সঠিক হবে সেটা হচ্ছে তোমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশান বি হচ্ছে 4% সঠিক অ্যান্সার, বোঝা গেছে? নিচের ডিটেলসে ক্যালকুলেশন করা আছে, তো তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই দেখে নাও। এই 4%-এর ক্যালকুলেশন করানো আছে। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলেছে তোমাদের, বলছে একটা বুলেট থেকে মেশিনার থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট বেরোচ্ছে। আচ্ছা, এবার দেখো তোমরা 4-এরটা বলছে যে মেশিনার থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হচ্ছে। তো প্রতিটি বুলেটের ভর m কেজি এবং বেগ এত হলে মেশিনের উপর প্রযুক্ত বল কত? তো আমরা কি জানি মেশিনের উপর প্রযুক্ত বল? তো এখানে যে অ্যান্সারটা তোমরা লিখবে F = তো ভরবেগের পরিবর্তনের সমান, যদি আমরা এখানে বল লিখি তাহলে কত হবে? এখান থেকে ভরবেগের পরিবর্তন হচ্ছে m × v। কত সংখ্যক বুলেট আছে? n সংখ্যক, তো n। তাহলে সঠিক অ্যান্সার এখানে প্রযুক্ত বল হচ্ছে mn × v। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো তোমাদের 5-এর কোশ্চেনটা। 5-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে 5 নিউটন যে বল, 5 নিউটনযুক্ত ওজনযুক্ত একটি ব্লক উলম্ব দেওয়ালে 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে। তাহলে কত নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে? 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে। দেওয়ালটা কেমন? দেওয়ালটা হচ্ছে উলম্ব দেওয়াল, বোঝা গেছে? দেওয়ালটা হচ্ছে উলম্ব দেওয়াল। তো বলছে সেখান থেকে কিসের মান বের করতে হবে? তো তোমাদের ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে। ঘর্ষণ গুণাঙ্ক 0.6 দিয়ে দিয়েছে দেওয়ালের উপর প্রযুক্ত বলের মান কত? তো দেখো ছবিটা সবার প্রথম আমি আঁকছি। এ হচ্ছে একটা দেওয়াল, বোঝা গেছে? এই দেওয়ালে এখানে একটা বস্তুকে চেপে ধরা হয়েছে। আর দেওয়ালের উপর আমরা প্রযুক্ত বল কত প্রয়োগ করেছি? এখানে প্রযুক্ত বল P = হচ্ছে 12 নিউটন এটার ওপর। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া এই সাইডে দিবে, তাহলে এই বলটা হচ্ছে 12 নিউটন। এটাকে আমরা FP নাম দিচ্ছি, FP, বোঝা গেছে? আচ্ছা, দেওয়ালটার এই বরাবর যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে ওপর দিক বরাবর, মানে দেওয়ালের সাথে যে বলটা ঘর্ষণ বল ক্রিয়া করবে সেটা FS। আচ্ছা, এই ঘর্ষণ বলটা কার সাথে সমান হবে? নিচের দিকে যে বস্তুর ওজনটা mg কাজ করবে তার সাথে। তো mg কত দেওয়া আছে? তোমার mg দেওয়া আছে 5 নিউটন। তো mg যদি 5 নিউটন দেওয়া থাকে তাহলে FS এর মানও কত হবে? 5 নিউটন। তখন জানতে চাইছে দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত? তাহলে দেওয়াল দ্বারা প্রযুক্ত বল হচ্ছে এটা হবে। তো দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান হবে, এটাকে আমরা F নাম দিচ্ছি। তো দেওয়াল দ্বারা প্রযুক্ত বল F = আমরা কী লিখব? √FP² প্লাস হচ্ছে FS² এত নিউটন। তো FPর মান কত? FPর হচ্ছে 12² প্লাস FS এর মান হচ্ছে 5²। তো টোটাল এটা কত হবে? 144 প্লাস 5 5 25 সমান তোমাদের √169 এত নিউটন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 13 নিউটন। মাথায় ঢুকেছে? তাহলে সঠিক অ্যান্সার কত নিউটন হবে? তো এখানে সঠিক অ্যান্সার তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 13 নিউটন। আচ্ছা, নেক্সট দেখো 6-এরটা বলছে একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুললো। তার লোকটির ক্ষমতা কত? তাহলে ক্ষমতা = কী জানি আমরা? 5-এরটা ক্ষমতা = ওয়ার্ক/t, একক সময় কার্য করার যে হার। আচ্ছা, বল কৃতকার্য সমান কি? বল × সরণ/t। বল সমান কি? ভর × ত্বরণ ইন্টু, আচ্ছা, এস আর নিচে টি। এখানে F এর জায়গায় আমরা কি বসাবো? F এর জায়গায় G। তো এখান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে সঠিক মান আমরা কত পাবো? M এর মান কত? M এর মান দেওয়া আছে দেখো তোমার 300 কেজি, M এর মান হচ্ছে 300। আচ্ছা, G এর মান হচ্ছে 9.8। সরণ কত হয়েছে? 2 মিটার সরণ হয়েছে। কত মিটার? 2 মিটার। আচ্ছা, নেক্সট কত দিয়ে ভাগ করবো সময়? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তো এত ওয়াট ক্ষমতা হচ্ছে এত ওয়াট। তো তোমরা যেটা কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে 1960 ওয়াট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বোঝা গেছে? তো কী করে আসছে তোমরা ক্যালকুলেশনগুলো অবশ্যই দেখবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, নেক্সট দেখো তারপরের যে কোশ্চেনটা আছে 7-এর কোশ্চেন। তো 7-এর প্রশ্নটা কী বলেছে তার আগে এটা ক্লিয়ার করতে দাও।
তো এখানে 7 যে প্রশ্নটা বলছে একটি বস্তুকে এই উচ্চতা থেকে ছুঁড়ে দেওয়া আছে, 7 কোশ্চেন। কোথা থেকে? নিচে। তো আমি এখানে হাইটটা যদি এঁকে নিই, এইটা হচ্ছে এইচ হাইট, হয়েছে। বলছে এমন একটা নির্দিষ্ট উচ্চতায়, আমি এই উচ্চতাটা এখানটায় হচ্ছে নির্দিষ্ট উচ্চতায় এর গতিশক্তিটা হচ্ছে স্থিতিশক্তির দ্বিগুণ। তাহলে আমি এখান থেকে এখান থেকে এই হাইটটা আমি এক্স ধরে নিচ্ছি, এটা হচ্ছে ভূমি, হয়েছে। এবার এই পয়েন্টটা এখানে পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টে কি? পি পয়েন্টে তোমার হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে ই কে ইকুয়াল টু 2 ইন্টু ইপি, বোঝা গেছে। আচ্ছা, যদি টোটাল হাইটটা এইচ হয় এবং ওপর থেকে কোনো একটা বস্তু যদি আসে, তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হয়? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে। মোট শক্তি কি থাকে? সর্বদা ধ্রুবক। আচ্ছা, এর মানটা কত হয়? এর মানটা হচ্ছে এমজি ইন্টু হাইট, এমজি ইন্টু এইচ। তাহলে আমরা এখান থেকে মোট শক্তি কি বলতে পারি? ইকে প্লাস হচ্ছে ইপি, এটা মিলে মোট শক্তি হচ্ছে এমজি ইন্টু এইচ। তাহলে ইকের মান, ইকেটা কার দ্বিগুণ? ইকেটা হচ্ছে 2 ইপি, ইকেটা কত? 2 ইপি। তাহলে এখানে 2 ইন্টু ইপি প্লাস হচ্ছে ইপি ইকুয়াল টু হচ্ছে এমজি ইন্টু এইচ। তাহলে 3 ইপি ইকুয়াল টু কত হচ্ছে? 3 ইপি ইকুয়াল টু এমজি এইচ। আচ্ছা, 3 ইন্টু ইপির মান দেবো আমরা এমজি ইন্টু এক্স। তাহলে এই যে পয়েন্টে স্থিতিশক্তি হচ্ছে এমজি এক্স ইকুয়াল টু হচ্ছে এমজি ইন্টু এইচ, বোঝা গেছে, ইকুয়াল টু এমজি এইচ। তো যদি এখানে আমরা এমজি কাটাকাটি করি, তাহলে এখানে আমরা এক্সের মান কত পাচ্ছি? এখান থেকে এক্স ইকুয়াল টু হচ্ছে h/3, এক্স ইকুয়াল টু h/3। তাহলে তোমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেছে যে ওই মুহূর্তে কণার বেগ কত হবে ভূমি থেকে উচ্চতা। তো ভূমি থেকে উচ্চতা যেটা বেরোলো সেটা হচ্ছে h/3। তো এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা বেগ বের করতে হবে। আচ্ছা, আবার আমরা কি জানি শর্ত? ইকে ইকুয়াল টু 2 ইন্টু ইপি। কাইনেটিকের যে ফর্মুলা আছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 mg ইন্টু এক্স। আচ্ছা, এখান থেকে এম আর এম কেটে গেল, তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু কত? 4, কোনাকুনি করে বললো 4g ইন্টু এক্সের মান কত হবে? তোমাদের এক্সের মান এখানে বের করে রেখেছে ইন্টু h/3, বোঝা গেছে। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 4g h/3, 4-এর বর্গমূল হচ্ছে 2 আর ভেতরে পড়ে থাকলো তোমার gh/3। তাহলে বেগটা কত হচ্ছে? এটা হচ্ছে বেগ হচ্ছে 2 ইন্টু রুট ওভার gh/3। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হচ্ছে? তোমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মাথায় ঢুকেছে? তো এই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, দেখো তারপরে যে কোশ্চেন তোমাদের 7 হলো। এবার 8-এর দিকের কোশ্চেন দেখো। আচ্ছা, 8-এর দিকে যে প্রথম কোশ্চেন বলেছে, যদি মহাকর্ষীয় বল দূরত্ব n ঘাতের ব্যস্তানুপাতিক হয়, মহাকর্ষীয় বল n ঘাতের কি ব্যস্তানুপাতিক। এখানে 8-এর কোশ্চেনের অ্যান্সার দেখো তোমরা। মহাকর্ষীয় বল দূরত্বের n ঘাতের ব্যস্তানুপাতে পরিবর্তিত। আচ্ছা, আমরা কি জানি? তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণরত কোনো গ্রহের পর্যায়কাল কত হবে? আচ্ছা, এই হচ্ছে ধরো এখানে সূর্য আছে, সূর্য থেকে যে কোনো একটা ঘুরছে, তার ব্যাসার্ধ হচ্ছে আর। এই পয়েন্ট একটা গ্রহ ঘুরছে, এই ব্যাসার্ধটা আর। তাহলে পরিধি কত হবে? 2πr। আচ্ছা, পর্যায়কাল কত হবে? 2πr/v, মাথায় ঢুকেছে? 2πr/v। আচ্ছা, এখন আমরা মহাকর্ষ ধ্রুবকটা কত? মহাকর্ষ বল F ইকুয়াল টু জি ইন্টু mm/, আমরা যেটা লিখতাম আর স্কোয়ার, তো এখানে আর স্কোয়ারটা লিখলে হবে না। এই যে আর স্কোয়ারের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে r⁴n। এইটা হচ্ছে তোমাদের বোঝার জিনিস। কি লিখতে হবে? এটা লিখতে হবে r⁴n, বোঝা গেছে? এখানে ভুল হলেই তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে r⁴n। এটা কার সাথে সমান হবে? যখন এই বস্তুটা ঘুরছে এদিকে, তখন স্যার অভিকেন্দ্র বলের সাথে সমান হবে। তাহলে কত হবে? mv²/r এর সাথে সমান হবে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তোমাদের mm কেটে যাবে। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো r⁴n বাই হচ্ছে r ইকুয়াল টু কত মান পাবো? এখানে আর যদি এখানে পাঠাই, আর ইকুয়াল টু হবে gm/ তোমার হচ্ছে v², gm/v²। তো এখান থেকে যাবে r⁴n-1 ইকুয়াল টু gm/v², অর্থাৎ v² ইকুয়াল টু gm/r⁴n-1, বোঝা গেছে? আচ্ছা, এবার যে এখানে আমরা পর্যায়কালের সাথে সম্পর্ক জানতে চাইছে, পর্যায়কালের সাথে সম্পর্ক, তাহলে আমরা এখান থেকে কী জানি? t ইকুয়াল টু 2πr/v। তাহলে এখানে আমরা পাবো t² ইকুয়াল টু 4πr²/v²। তাহলে এখানে 4π কনস্ট্যান্ট, 4πকে যদি আমরা বাইরে রেখে দিই তাহলে কী হবে? এখানে r² থাকবে। আচ্ছা, v² মান এখান থেকে বসিয়ে দেবো gm/,
r⁻n−1 সেটা কোথায় চলে যাবে, সেটা তোমাদের ওপরে চলে যাবে। সেটা কোথায় যাবে, ওপরে। তাহলে r⁻n−1। তো এখানে সঠিক অ্যান্সার কত হবে, 4π/gm, এবং সূচকের নিয়ম অনুসারে এই দুটো যোগ করে আরোর সাথে কত হবে, 2 প্লাস হচ্ছে n−1। তাহলে এখানে সমান হবে, আচ্ছা টি স্কোয়ারটা ভ্যারিসিয়াস, তাহলে কার সাথে সমান হবে, r⁻n+1 সাথে। কেন এই পুরো জিনিসটা ধ্রুবক, সেই জন্য ধ্রুবকটা তুলে দিয়ে এটাকে ভ্যারিয়েস আনলাম। তাহলে শুধু টি এর সাথে কী হবে, টি ভ্যারিসিয়াস r⁻n+1/2, 2 ভ্যারিসিয়াস r⁻n+1/2। তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাচ্ছে তোমাদের, সঠিক অ্যান্সার কী হবে, টিটা পর্যায়কাল আর এর কার সাথে সমান হবে, n+1/2 এর সাথে সমান হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, পতনশীল বৃষ্টিবিন্দুর প্রান্তীয় বেগ লাভ করে কিসের জন্য, বায়ুর সান্দ্রতাজনিত বলের কারণে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরের কোশ্চেন, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তারপরটা তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং কমেন্ট করে জানাও যে কী হবে। অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও এবং লাইভটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, যেটা বলেছে যেটা হচ্ছে যে 10-এর একটা অসম্পূর্ণ প্রবাহী নলের মধ্যে স্থির হারে তরল প্রবাহিত হচ্ছে। এ বিন্দুর ব্যাসার্ধ 2r এবং বি বিন্দুর ব্যাসার্ধ r। তাহলে আমরা এখান থেকে ছবি আঁকি নর্মালি। আচ্ছা এটা হচ্ছে ধরো এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা এর ব্যাসার্ধ হচ্ছে 2r, এর ব্যাসার্ধ হচ্ছে 2r, আর এখান থেকে এর ব্যাসার্ধ কত হচ্ছে, এর ব্যাসার্ধ হচ্ছে r। বোঝা গেছে? আচ্ছা এটাকে এ পয়েন্টের নাম দিলে তাহলে এখানে হচ্ছে আলফা এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ভি এ, এবং এদের ক্ষেত্রে রো সবার সমান। তাহলে এখানে হবে আলফা বি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং গতিবেগ হচ্ছে ভিবি এবং রো। তাহলে আমরা ধারাবাহিকতার সমীকরণ থেকে কী বলতে পারি, আলফা এ ইন্টু ভি এ ইন্টু রো ইকুয়াল টু আলফা বি ইন্টু ভিবি ইন্টু রো। রো কেটে যাবে, একই ঘনত্ব, আমাদেরকে বেগ বের করতে হবে, বি বিন্দুর বেগ। তাহলে ভি বি ইকুয়াল টু কত হবে, আলফা এ বাই আলফা বি ইন্টু ভি এ। বোঝা গেছে? আচ্ছা আলফা যেহেতু আর স্কোয়ারের সাথে সমানুপাতিক এবং সামনে যে কোনো একটা কনস্ট্যান্ট আসবে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার ইন্টু ভি এ। তো আর এর মান কত, আর এর মান হচ্ছে 2r। তাহলে এখানে আমরা কত হবে, 2r এর হোল স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার ইন্টু ভি এর মান হচ্ছে ভি। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে বলতে পারি আমরা ভি বি ইকুয়াল টু 4 ইন্টু ভি। বোঝা গেছে? তাহলে বি বিন্দুতে বেগ কত হবে, 4b। বি বিন্দুতে বেগ হবে 4b। বোঝা গেছে? পাতি কোশ্চেন, কোনো সমস্যা নেই। আচ্ছা নেক্সট দেখো, আমি এটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট যে কোশ্চেনটা তোমাদেরকে বলেছে গ্যাসীয় তত্ত্বের গতিশক্তি থেকে, দেখো বলেছে যে আরএমএস বেগ দ্বিগুণ হবে। আচ্ছা কি বলেছে নেক্সট যে কোশ্চেন, এটা নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যে তাপমাত্রায় নিয়ে গেলে, আচ্ছা আগে 27 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে তোমরা কেলভিনে করে নাও। কেলভিনে করলে কত হবে, 27 প্লাস 273, এত কেলভিন ইকুয়াল টু হবে 300 কেলভিন। বোঝা গেছে? আচ্ছা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যে তাপমাত্রায় নিয়ে গেলে আরএমএস বেগ কী হবে, আরএমএস বেগ দ্বিগুণ হবে, সেই উষ্ণতার মান তোমাদেরকে জানতে বলেছে। তাহলে দেখো আরএমএস বেগের মান কি জানি আমরা, সি আর এম এস ইকুয়াল টু কত হবে, √3RT/m। আচ্ছা এখানে টিটা অবশ্যই কেলভিনে। এখন নতুন যে সি আর এম এস, এটা ড্যাশ হচ্ছে নতুন, সেটা 2 ইন্টু CRMS এটা হবে। তো CRMS এর মান আমরা কত ধরবো, 3R ইন্টু নতুন উষ্ণতা T⁻/m ইকুয়াল টু 2 ইন্টু এটা হবে 3RT/হচ্ছে m। তাহলে সব কাটাকাটি করে আমরা যদি উভয়পক্ষে স্কোয়ার করে দিই, T' ইকুয়াল টু 4 ইন্টু টি, তাহলে 4 ইন্টু তোমার টি এর মান কত হবে, টি এর মান 300। তাহলে এটা কিসে বেরোলো, এটা তোমাদের কেলভিনে বেরোলো, 3 4 1200 কেলভিন। তো দেখো এখানে একটা অ্যান্সার কেলভিনে নেই। বোঝা গেছে? তো এটা সেন্টিগ্রেডে দিয়ে আমরা করি, তাহলে 1200 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে 927 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বোঝা গেছে? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন 12টা বলছে, যে পদ্ধতিতে চাপ আয়তন তাপমাত্রায় 3টি ধর্মটি পরিবর্তন হয় তা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তা কী প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। নেক্সট দেখো 13 যে কোশ্চেন, 13 কোশ্চেনটা কী বলছে, এটাকে যে সমীকরণটাকে x = a sin
ওমেগা টি এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে ওমেগা সমান কত হবে, ওমেগা ইকুয়াল টু 4 পাই। আমাদেরকে জানতে যে পর্যায়কাল, আচ্ছা ওমেগা ইকুয়াল টু কত, 2 পাই বাই টি ইকুয়াল টু হচ্ছে 4 পাই। 4 পাই 2 পাই কেটে গেলে 2 হবে, তাহলে টি ইকুয়াল টু হাফ সেকেন্ড। টি ইকুয়াল টু কত সেকেন্ড, টি ইকুয়াল টু হাফ সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আচ্ছা তারপর একটা পাতি কোশ্চেন তোমাদের কনসেপ্ট থেকে, খোলা নল অন্যাদি নলের মূলস্রোত কম্পাঙ্ক কয়েন যদি অর্ধাংশ জলে ডোবানো হয় তো কোনো পরিবর্তন হবে না, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? এই ছিল তোমাদের 14টা এমসিকিউ। সেই এমসিকিউ আমি তোমাদের নির্ভুল সমাধান করে দিলাম, তো তোমরা প্র্যাকটিস করবে। তো এরপরে দেখো বাকি যে এসএকিউগুলো আছে সেইগুলো আমরা সমাধান করব। এই হচ্ছে তোমাদের এসএকিউ কোশ্চেন। প্রথম যে প্রশ্নটা বলেছে 2 দাগের একেরটা, ভর ও দ্যুতি পরিমাপের ত্রুটি যথাক্রমে 20%, 3% হলে তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত? তো দেখো 2 দাগের একেরটা, গতিশক্তি ই ইকুয়াল টু কত, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো আমরা উভয় পক্ষের লগ নিয়ে যদি ভর নির্ণয় ত্রুটি করতে পারি, আমরা কি করব, ডি বাই ই ইন্টু 100%। আচ্ছা এখানে হাফটা ধ্রুবক, এটা গায়েব হয়ে যাবে, তাহলে কত লিখবে তোমরা, ডিএম বাই এম ইন্টু 100%। আচ্ছা মাইনাস হোক বা প্লাস হোক সব প্লাস চিহ্ন হবে, ত্রুটি সর্বদা যোগ হয়। আচ্ছা এই দুইটা কোথায় বসে যাবে, সামনে বসে যাবে, এবং আমরা লিখব ডিভি বাই ভি ইন্টু 100%। বোঝা গেছে, ডিভি বাই ভি ইন্টু 100%। তো এটার মান কত দিয়েছে, 26, এটার মান কত হবে 3, টোটাল পার্সেন্ট, তাহলে কত অ্যান্সার হচ্ছে, সরি এটা 20% দিয়েছে, 20 6, তাহলে কত হচ্ছে টোটাল তোমাদের 26%। তাহলে গতিশক্তি নির্ণয় ত্রুটির মান কত, 26%। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 26%। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এটা তোমাদের ক্লিয়ার করে দিই। আচ্ছা তারপরে বলেছে আচ্ছা অথবারটা কি বলেছে, অথবারটা তোমাদেরকে বলেছে যে এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এই সমীকরণে এক্সের একক মিটার আর টি সেকেন্ড হলে সি এর মাত্রা নির্ণয় করতে হবে। তো আমাদের সমমাত্রার নিধি থেকে আমরা কি পাই, সমমাত্রার নিধি থেকে আমরা কি পাই, এটা নিধি থেকে পাই যে সিটি স্কোয়ারের যা মাত্রা হবে, সিটি স্কোয়ারের যা মাত্রা হবে এটা হচ্ছে এক্সের মাত্রার সাথে সমান। আচ্ছা সি এর মাত্রা বের করতে হবে, টি এর মাত্রা হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা এক্স মিটারে, মিটারের মাত্রা হচ্ছে বড় হাতের এল, তাহলে এখানে সি এর মাত্রা কত হবে, এল টি টু দি পাওয়ার -2। সঠিক অ্যান্সার হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে তোমাদের সি এর মাত্রা। তো পাতি অঙ্ক একটু কনসেপ্ট বুঝলেই তোমরা পারবে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বেগ সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে, তো বস্তুর ত্বরণ নির্দেশ করে। কী নির্দেশ করবে, বস্তুর ত্বরণ। মাথায় ঢুকেছে না ঢুকেনি? আচ্ছা নেক্সট অথবা যে কোশ্চেন দেখো, অভিকর্ষ তলে স্থির অবস্থা থেকে শুরু করে মুক্ত হয় পতনশীল একটি বস্তু এই দূরত্ব অতিক্রম করার পর বেগ ভি হয়। তো 2v যদি বেগ হয় তাহলে কত উচ্চতা পর্যন্ত, মানে কত দূরত্ব সে অতিক্রম করবে। দেখো আমি এখানে ছবিটা এঁকে রেখেছি পাশে তোমাদের, তাহলে কী হবে, এখান থেকে একটা হাইট হচ্ছে এই ছবি, এটা হচ্ছে অভিকর্ষীয় তল। বোঝা গেছে? আচ্ছা এখানে অভিকর্ষ তলে কি, শুধু অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করবে, নিচের দিকে জি। আচ্ছা এখান থেকে সে হাইট এইচ অবধি গেছে এবং সেখানে তার বেগ হয়েছে ভি, এবং অন্তিম বেগ এখানে ছিল 0। তাহলে আমরা এই ছবিটা থেকে আমরা কী বলতে পারি, ছবিটা থেকে বলতে পারি এই যে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এটা হচ্ছে ভি। আচ্ছা তোমরা 2fs না দিয়ে এখানে দিবে 2gs। আচ্ছা ইউটা কত 0, তাহলে এখান থেকে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2g, এস এর মান হচ্ছে এইচ। এই হচ্ছে তোমাদের শর্ত। এবার বলছে বেগটা দ্বিগুণ হলে এইচটা কত হবে, তাহলে বেগটা এখন কত দ্বিগুণ, তাহলে আমি 2v বসিলাম, আর হাইটটা হচ্ছে বড় হাতের এইচ হবে। তাহলে কত, এখান থেকে এইচ সমান কত পাচ্ছ তোমরা, এইচ সমান পাচ্ছ 4v স্কোয়ার বাই 2 ইন্টু জি। তো ভি স্কোয়ারে যদি মান বসাও, এই 4v এখান থেকে কত মান আছে 2g ইন্টু এইচ, আর নিচে তোমাদের 2g, আর 2g কেটে গেল, তাহলে তোমরা এখানে অ্যান্সার কত পাবে, 2g কেটে গেলে অ্যান্সার হবে 4 ইন্টু এইচ। তাহলে এখন সে কত হাইট পর্যন্ত যাবে, এখন সে 4h পর্যন্ত যাবে। এই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে অথবা যে কোশ্চেনটা আছে তোমাদের, দেখো এখানে যে অথবারটা আছে, তাহলে অথবার এখানে অ্যান্সারটা কত হবে, নতুন হাইট ইকুয়াল হবে 4 ইন্টু এইচ, মানে আগের চেয়ে 4 গুণ হবে। আচ্ছা তারপরটা খুব ভালো অঙ্ক, তারপরটা দেখো যে অঙ্কটা দিয়েছে তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা বলছে একটা বস্তুকে জলে নিমজ্জিত করা হয়েছে 2/5 অংশ। তো আগে লিখে নাও, ধরি বস্তুর আয়তন,
ধরি বস্তুর আয়তন ইকুয়াল টু ভি আর হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু রো। আচ্ছা, জলে বস্তুর আয়তন কত হবে? জলে বস্তুর আয়তন কত হবে? কত অংশ পড়েছে এখানে? 2/5, তাহলে 2/5 ইন্টু ভি, বুঝছে? আর জলের ঘনত্ব কত? সিজিএসে জলের ঘনত্ব ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি, মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার জানতে চাইছে যে রো এর মান বের করতে হবে। তো আমরা কি জানি? বস্তুর ওজন ইকুয়াল টু জলের অপসারিত ওজন বা অপসারিত জলের ওজন, অপসারিত জলের ওজন, বুঝছে? আচ্ছা, তো বস্তুর ওজন কী হবে? ভর মানে আমরা লিখতে পারি রো ইন্টু ভি ইন্টু জি। তো এখানে কী হবে? রো ডব্লু ইন্টু ভি ইন্টু জি। জলের ঘনত্বটাকে আমরা রো ডব্লু দিয়ে লিখছি। তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সার কী পেয়ে যাবো? সঠিক অ্যান্সার পাবো, দেখো, তাহলে আমার মানগুলো তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তাহলে রো এর মান কত? রো এর মান বের করতে হবে, এখানে জি, এই জি কেটে যাবে। আচ্ছা, আয়তন ভি, আচ্ছা রো ডব্লুর মান 1, এখানে আয়তনের মান কত? এটা হচ্ছে ভি ডব্লু দিয়ে দাও তোমরা, তাহলে 2/5 ইন্টু ভি, হয়েছে? তাহলে এখানে ভি কেটে গেল, আর রো এর মান কত পাবো? রো এর মান হচ্ছে 2/5 মানে 0.4 এত গ্রাম পার সিসি, বোঝা গেছে? তাহলে বস্তুর ঘনত্ব 0.4 গ্রাম পার সিসি। তো খুব পাতি অঙ্ক, তোমরা আরামসে করতে পারবে, শুধু একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী বলেছে? সাবান জলে পৃষ্ঠটান 68 ডাইন পার সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদে অতিরিক্ত চাপ কত? তো অতিরিক্ত চাপের ফর্মুলা হচ্ছে 4S/R। অতিরিক্ত চাপের ফর্মুলা কত? অতিরিক্ত চাপের ফর্মুলা হচ্ছে আমাদের 4S/R। আর কার ক্ষেত্রে? বুদবুদের ক্ষেত্রে। যদি কোনো একটা তোমাদের টোপা হতো বা ফোঁটা হতো, সেক্ষেত্রে অতিরিক্ত চাপ কত হতো? সেক্ষেত্রে অতিরিক্ত চাপ হতো তোমাদের 2S/R। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে তোমাদের কি বলেছে? বুদবুদ, সুতরাং বুদবুদে অতিরিক্ত চাপ কত? বুদবুদে অতিরিক্ত চাপ হচ্ছে 4S/R, মাথায় ঢুকেছে? আচ্ছা, 4 ইন্টু এস এর মান কত? পৃষ্ঠটান কত বলেছে? পৃষ্ঠটান বলছে 68 আর ব্যাসার্ধ হচ্ছে 4। আচ্ছা, প্রেসার এত কী হবে? এত হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, মাথায় ঢুকেছে? আচ্ছা, 4 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 68 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে না বোঝা হয়নি? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 4 কী বলেছে? 4 একটা প্রোগ্রামী তরঙ্গ, মানে একটা চল তরঙ্গ সমীকরণ দেওয়া আছে। সেক্ষেত্রে কী মান বের করতে হবে? বেগের মান বের করতে হবে। তো বেগের মান বের করা সহজ, আমরা বেগ সমান কী জানি? W/K। বেগ সমান কী জানি? বেগ সমান হচ্ছে W/K। দেখো এখানে কতটা, এটা হচ্ছে তোমাদের 4 একটা বেগ বের করতে হবে, বেগ ইকুয়াল টু W/K। আচ্ছা, ডব্লুর মান মানে হচ্ছে এটা তোমাদের, আর কে এর মান হচ্ছে এটা। তাহলে ডব্লুর মান বসিয়ে দাও 660 পাই, কে এর মান হচ্ছে 0.02 পাই, এত সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, পাই কেটে গেল, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 330 ইন্টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তো 100 করে তুলে দিলে আমরা কী লিখবো? 330 মিটার পার সেকেন্ড, মাথায় ঢুকেছে? পাতি কোশ্চেন। আচ্ছা, নেক্সট তারপর তোমাদের আজকে লাস্ট যে কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন হচ্ছে ডবলার বিচ্যুতি কাকে বলে? তো ডবলার বিচ্যুতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। বলছে যদি কোনো তরঙ্গের উৎসের প্রকৃত কম্পাঙ্ক যদি n হয়, উৎসের প্রকৃত কম্পাঙ্ক যদি n, বোঝা গেছে? এবং উৎস এবং পর্যবেক্ষকের আপাত গতির ফলে, এবং যখন তারা চলতে থাকবে, উৎস এবং পর্যবেক্ষক যখন চলতে থাকবে, তখন তাদের আপাত কম্পাঙ্কটা যদি n' হয়, আপাত কম্পাঙ্ক n', তাহলে ডেল্টা n কত হবে? ডেল্টা n হবে তোমাদের n'। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা কি বলবো? ডবলার বিচ্যুতি বলবো, বোঝা গেছে? তাহলে আরেকবার বলতেছি, যদি কোনো তরঙ্গের উৎসের প্রকৃত কম্পাঙ্ক n হয় এবং উৎস পর্যবেক্ষকের আপাত গতির ফলে আপাত কম্পাঙ্ক যদি n' হয়, তবে ডেল্টা n ইকুয়াল টু n' মাইনাস n, অর্থাৎ যেটা বড় সেটা আগে বসবে। সুতরাং এটাকে আমরা কি বলবো? ডবলার বিচ্যুতি বলবো। তো মাথায় ঢুকেছে? তো এই ছিল তোমাদের আজকের সেটের কোশ্চেন। যদি কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তোমাদের 11-এর ফিজিক্স পরীক্ষার আগে পর্যন্ত আমি কন্টিনিউয়াস এই সেট আপলোড করতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধর্মের উপর রাজ্য করে তোলো। ধন্যবাদ।